Hi, this is Sneha De. Welcome in my class. আজকে আমি স্টার্ট করছি মনোপলিস্টিক কম্পিটিশন। আমি আজকে করাচ্ছি পেপার 2 ম্যানেজারিয়াল ইকোনমিক্স। ঠিক আছে, ম্যানেজারিয়াল ইকোনমিক্স এর চ্যাপ্টার 6A। ঠিক আছে, মনোপলিস্টিক কম্পিটিশন। চলো স্টার্ট করি। মনোপলিস্টিক কম্পিটিশনটা আসলে কি? দেখো, এমন একটা বাজার যেখানে অনেকজন বিক্রেতা থাকে। কারা থাকে? অনেকজন সেলার্স, যারা কিনা সেল করে একই ধরনের জিনিস কিন্তু পুরোপুরি এক ধরনের নয়, আইডেন্টিটি তাদের আলাদা। বুঝতে পারলে না? এক্সাম্পল, ফেস ওয়াশ। সবাই আমরা ফেস ওয়াশ মাখি, কিন্তু কেউ এই ফেস ওয়াশ মাখি, কেউ ওই ফেস ওয়াশ, কেউ সিটাফিল মাখি, কেউ ডটানকি মাখি, কেউ হিমালয়া ফেস ওয়াশ মাখি। মানে যার যেরকম ইচ্ছা মাখি, যে যেটা পছন্দ করি, তাই তো? তাহলে সেলার্সরাও সেরকমই, কেউ এইটা বিক্রি করে, কেউ ওইটা বিক্রি করে, এরকম একটা। বা টুথপেস্ট, কেউ এই টুথপেস্টটা বিক্রি করে, কেউ ওই টুথপেস্টটা, কেউ ক্লোজ আপ বিক্রি করে, কেউ পতঞ্জলি বিক্রি করে। তো সেলার্স অনেক থাকবে, অনেক বিক্রেতা একই ধরনের জিনিস বিক্রি করে কিন্তু সেগুলো পুরোপুরি এক ধরনের নয়, আইডেন্টিটি তাদের আলাদা। সেই রকম একটা বাজার, সেখানে সেটাকেই বলা হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশনের বাজার। ঠিক আছে, মনোপলিস্টিক কম্পিটিশন, একচেটিয়া বাজার যাকে বলা হয়। আচ্ছা, আহ এরপরে আরেকটা পয়েন্ট যেটা আমরা জেনে নেব, সেটা হচ্ছে এই বাজারের কন্ট্রোল বেশিরভাগ প্রাইসটা সেলার্সরা নিজেরাই ঠিক করে নিতে পারে। মানে পতঞ্জলির টুথপেস্টের দাম কত রাখবে সেটা পতঞ্জলি যে বিক্রি করছে সেই নির্ধারণ করবে। তারপরে হিমালয় ফেস ওয়াশের দাম কি হবে সেটা হিমালয়ের ফেস ওয়াশ যে বিক্রি করছে, যে সেলার, সেই নির্ধারণ করবে। তাহলে সে ইচ্ছা মতো দাম কমাতে বাড়াতে পারে, কন্ট্রোল করতে পারে প্রাইসটা। ঠিক আছে, এবার কম্পিটিশনের উপর বেস করে সে দাম কমায় বাড়ায়, সেল দেয়, এই করে ওই করে, ডিসকাউন্ট দেয়, এটসেট্রা। ঠিক আছে, তো আদার ব্র্যান্ডস কি করছে সেটার উপর নজর রেখে এই সমস্ত কিছু সব দিক পর্যবেক্ষণ করে তবেই দাম নির্ধারণ করে সেলার্সরা। ঠিক আছে, আরেকটা পয়েন্ট কি, এই এই বাজারের একটা ইউনিকনেস আছে। ইউনিকনেসটা কি? যে এই বাজারের কিন্তু অনেক সেলার্স, রাইট? অথচ ইউনিকনেসও আছে, মানে প্রোডাক্টের ইউনিকনেস আছে, প্রোডাক্ট আলাদা আলাদা কিন্তু বিক্রেতা বিক্রেতা অনেক। তাহলে প্রোডাক্টের ইউনিকনেস যখন থাকবে সেটাকে আমরা জানি মনোপলি বলে, রাইট? যে ওইটা একটাই বিক্রি হচ্ছে ওখানে, তো মনোপলি। কিন্তু অনেক সেলার্স বিক্রি করছে, তাহলে কম্পিটিশনও হচ্ছে। তাহলে এটাকে পুরোপুরি একসাথে কি বলা যায়? মনোপলিস্টিক কম্পিটিশন, যেখানে একই ধরনের জিনিস বিক্রি করা হয় অথচ সেটা পুরোপুরি এক ধরনের নয়, তার আইডেন্টিটিটাই আলাদা। রাইট? বোঝা গেছে? চলো দেখো, মনোপলিস্টিক কম্পিটিশনের সেটা কি সেটা আমরা জেনে নিয়েছি। এখন জেনে নেব এর ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ মনোপলিস্টিক কম্পিটিশন এই জিনিসটা কেমন, এর বৈশিষ্ট্য কি কি। প্রথমত হচ্ছে কি কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। প্রথমত এখানে অনেক বায়ার্স থাকে, অনেক সেলার্স থাকে। দেখো, অনেক সেলার্স যখন থাকবে, বায়ার্স তো থাকবেই, রাইট? না হলে চলবে কি করে? তাই এখানে অনেক বিক্রেতা, অনেক ক্রেতা এই মার্কেটটায়। ঠিক আছে, কিন্তু সেলাররা নাম্বার পারফেক্ট কম্পিটিশনের থেকে মনোপলিস্টিক কম্পিটিশনে কম থাকে। ঠিক আছে, সেলার্স এর সংখ্যা। আরেকটা পয়েন্ট কি, প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। দেখো, আগেই বলেছি প্রোডাক্ট সব একরকম হলেও আলাদা, পুরোই ইউনিক। কেন? ব্র্যান্ড আলাদা, প্যাকেজিং আলাদা, কালার আলাদা, কোয়ালিটি আলাদা, স্টাইল আলাদা। তো কিন্তু প্রোডাক্ট একই, একই টুথপেস্ট, একই ধরনের টুথপেস্ট গুলো, মানে টুথপেস্ট তো টুথপেস্টই না, এবারে সেটা আলাদা আলাদা ব্র্যান্ডের, তাই সেটাই তার ডিফারেন্সিয়েশন। তাহলে প্রোডাক্ট থাকে একই রকম জিনিস কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট দেখতে পাওয়া যায়, ইউনিকনেস দেখতে পাওয়া যায়। বোঝা গেল? আচ্ছা, ফ্রি এন্ট্রি এন্ড এক্সিট কেন? যে যখন ইচ্ছা, মানে সেলার্সরা যখন ইচ্ছা প্রবেশ করতে পারে মার্কেটে, নিজের মাল বিক্রি হচ্ছে তো ভালো, হচ্ছে না আবার এক্সিট করে যেতে পারে লোটা কম্বল গুটিয়ে। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে ফ্রিতে এক্সিট করতে পারে, এন্ট্রি করতে পারে, কোনো চাপ নেই। ঠিক আছে, আর কি এর বৈশিষ্ট্য? এই কম্পিটিশনে, এই মনোপলিস্টিক কম্পিটিশনের একটা বৈশিষ্ট্য হলো প্রাইস মেকার। যে যার ইচ্ছে মতো প্রাইস রাখতে পারে সেলার্সরা। এবার সেলার্সরা যদি প্রাইস কম রাখে বেশি বিক্রি হয়, যদি প্রাইস অনেক বেশি রাখে কম বিক্রি হয়, মানে
আদার্সদের তুলনায়, রাইট? এবারে একই ধরনের ধরো ফেস ওয়াশ দুটোই মানে কোয়ালিটিটা একই ধরনের, ধরো দুটোই ভালো ফেস ওয়াশ, এবারে যে কোনো একটা নিলেই হবে। তো সেই জায়গায় যেটার দাম কম সেটাই তো লোকে নেবে। তাহলে দামটা কিন্তু বুঝে শুনে রাখতে হয় সেলার্সদের। তবে সেলার্সরা নিজের ইচ্ছা মতো দাম রাখতে পারে, এটা মাথায় রাখতে হবে এই পয়েন্টটা, ঠিক আছে? আর কি সেলিং কস্ট, যেহেতু বিভিন্নতা, ব্র্যান্ড আলাদা, ঠিক আছে, আলাদা আলাদা রকম অথচ প্রোডাক্ট এক, তাই এখানে অ্যাডভার্টাইজিং, তারপরে প্রমোশন, এই সমস্ততে একটু খরচাপাতি হয়, ঠিক আছে, সেলিং কস্ট যায়। পারফেক্ট কম্পিটিশনের থেকে মনোপলিতে একটু এতটা সেলিং কস্ট লাগে না, এতটা বেশি, কিন্তু সেলিং কস্ট তো লাগেই। আচ্ছা, আর কি? তাহলে এই কয়টা ছিল ক্যারেক্টারিস্টিক অফ মনোপলিস্টিক নেচার। শুধু মনে রাখতে হবে আরেকটা কথা, যে এখানে কিন্তু ইন্ডাস্ট্রি শব্দটা ব্যবহার হয় না, এখানে ব্যবহার হয় প্রোডাক্ট গ্রুপ। ইন্ডাস্ট্রি কখন ব্যবহার হয়? যখন একটা টুথপেস্টের ইন্ডাস্ট্রি, একটা ফেস ওয়াশের ইন্ডাস্ট্রি, একটা সাবানের ইন্ডাস্ট্রি, আলাদা আলাদা পণ্য, কিন্তু এখানে পণ্য সব একই রকমের, সব টুথপেস্ট, কিন্তু আলাদা আলাদা ব্র্যান্ড, কোনোটা ক্লোজ আপ, কোনোটা পতঞ্জলি, কোনোটা কোলগেট, কোনোটা ব্লা ব্লা ব্লা। তাহলে প্রোডাক্ট একই রকম কিন্তু ব্র্যান্ড আলাদা, তাই এটাকে আমরা বলবো প্রোডাক্ট গ্রুপ। কি বলবো? প্রোডাক্ট গ্রুপ, ঠিক আছে, ইন্ডাস্ট্রি বলবো না, তাই এই ধরনের মার্কেট মানে এই ফার্ম গুলোকে, ঠিক আছে? আচ্ছা, আর কি মনে রাখতে হবে, যে মেইন পয়েন্ট যেটা হচ্ছে প্রোডাক্ট একই ধরনের কিন্তু ব্র্যান্ড আলাদা। বুঝে গেছে? এটাই হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন। চলো নেক্সট। মনোপলিস্টিক বাজারে ব্যাপারটা কিরকম হয়? এটার কার্ভ হয় ডাউনওয়ার্ড স্লোপিং। কেন? কারণ এগুলোর প্রোডাক্ট গুলো স্লাইটলি ডিফারেন্ট, বেশি ডিফারেন্ট না, স্লাইটলি ডিফারেন্ট, তাই খুব একটা কম্পিটিশনের যখন হেরফের দেখা যায় না, তখন এই মানে খুব বেশি বিক্রি হয় না। তাহলে কার্ভটা কেমন হবে? ডাউনওয়ার্ড স্লোপিং। কিভাবে দেখাচ্ছি দাঁড়াও। আচ্ছা, মনোপলির একটা যেহেতু পাওয়ার থাকে, ঠিক আছে, যে যারা সেলার্স তারা ইচ্ছে মতো দাম রাখতে পারে, দাম কমাতে পারে বা বাড়াতে পারে। তাই প্রফেসর চেম্বারলিন বলেছেন দুই ধরনের ডিমান্ড কার্ভ এক্ষেত্রে দেখা যায়। ফার্স্ট ডিমান্ড কার্ভ হচ্ছে প্রপোর্শনাল ডিমান্ড কার্ভ, ডিপি। কেন ডিপিটা কেন বলা হয়েছে পরের পেজে ছবিতে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আগে এটা কনসেপ্টটা বুঝে নাও যে প্রপোর্শনাল ডিমান্ড কার্ভটা কি। যখন বিক্রেতারা মনে করে যে প্রাইস আমরা কমালে বাকিরা সবাই কমাবে, মানে প্রাইস যখন সেম থাকে সবকটা, মানে প্রত্যেকটা বিক্রেতার কাছে প্রাইস সবাই সেম রেখেছে, তখন অ্যাকচুয়াল সেলস কতটা হয়েছে সেটা আসলে বোঝা যায়। মানে যখন একই দাম সবকটা, তখন কোন প্রোডাক্টটা বেশি বিক্রি হচ্ছে, কোনটা অ্যাকচুয়াল সেলস হচ্ছে বেশি, সেটা তখনই তো ধরা পড়ে। সুতরাং এই ক্ষেত্রে কি হয়, ডিমান্ড কার্ভটা খুব একটা ইলাস্টিক হয় না, কেননা সবাই সেম দাম রাখে। এবারে প্রাইসটা যেহেতু একজন কমালে সবাই কমায়, যাতে কেউ রিস্ক নিতে চায় না বাবা, এবারে সেম দামের জন্য অ্যাকচুয়াল সেলসটা বোঝা যায়, তাই এটা খুব বেশি ইলাস্টিক হয় না, লেস ইলাস্টিক হয়, ঠিক আছে? আর হচ্ছে পারসিভড ডিমান্ড কার্ভ, এটা ভালো করে বোঝো। পারসিভড ডিমান্ড কার্ভটা কি? যখন বিক্রেতা মনে করে যে আমি দাম কমালেও অন্য কেউ কমাবে না, ফলে আমার বেশি বিক্রি হবে, এরকমটা সে যখন মনে করে আর সেরকমটা সত্যি যখন হয়, তখন এটা হচ্ছে পাসিভ ডিমান্ড কার্ভ। পাসিভ মানেটা কি? আচরণ, মানে আহ কি বলবো, আশা করা, আশা করা, ঠিক আছে? এবারে কেউ যদি আশা করছে যে আমি শুধু দাম কমাচ্ছি বাকিরা কেউ কমাবে না, তাহলে আমার প্রোডাক্টটা বেশি বিক্রি হবে, কোন একটা সেলসম্যান যদি আশা করে, তাহলে সেই কার্ভটা তখন তার ক্ষেত্রে হয় পারসিভড কার্ভ, ঠিক আছে? এটা খুব বেশি ইলাস্টিক হয়, কেননা খুব বেশি প্রোডাক্ট বিক্রি হবে, যদি সে একা দাম কমায়, অন্য কেউ যদি দাম না কমায়, তাহলে তারটাই তো বেশি বিক্রি হবে, তার ফলে সেটা তো মোর ইলাস্টিক হচ্ছে, তাই না? দেখো, এখানে আমি কার্ভটা দেখিয়ে দিয়েছি ছবিটায়, ঠিক আছে? এটা আমাদের বইয়েরই ছবি, তোমরা খুঁজলে পেয়ে যাবে। দেখো, ডিপি যেটা বলেছিলাম, কি যেটা বলেছিলাম, প্রপোর্শনাল ডিমান্ড কার্ভ। প্রপোর্শনাল ডিমান্ড কার্ভ একটু বেশি খাড়া হয়, কেন? কেননা এখানে সবাই একই দাম রাখে, ঠিক আছে, সবাই একই দাম রাখে, তখন অ্যাকচুয়াল সেলসটা বোঝা যায়, আর অ্যাকচুয়াল সেলস যখন বোঝা যায় তখন এটা
একটু কার্ভটা কেরাম হয়, খাড়া হয়, একটু ওপরের দিকে খাড়া হয়। আর পারসিভড ডিমান্ড কার্ভটা কিরম হয়? পারসিভড ডিমান্ড কার্ভটা হয় একটু সমতলে হেলিয়ে যাচ্ছে, এরকম হয়, সমতলে ছোপে ছোপে এরকম হয়। ঠিক আছে, এটা একটু কি হয়, একটু বেশি ইলাস্টিক হয়, মোর ইলাস্টিক। ঠিক আছে, এই প্রপোর্শনাল থেকে পারসিভটা বেশি ইলাস্টিক। ভালো করে বোঝো, পারসিভড ডিমান্ড কার্ভটা বেশি ইলাস্টিক, প্রপোর্শনালটা কম ইলাস্টিক। পারসিভ ডিমান্ড কার্ভটা সমতলকে ছোবে ছোবে করে, আর প্রপোর্শনাল ডিমান্ড কার্ভটা খাড়া হয়। বোঝা গেল? আচ্ছা, চলো। পারসিভ ডিমান্ড কার্ভ মানে হচ্ছে এক্সপেক্টেড সেলস, আর প্রপোর্শনাল ডিমান্ড কার্ভ মানে হচ্ছে অ্যাকচুয়াল সেলস। বোঝা গেল তফাৎটা? চলো, ফার্স্ট পার্ট এখানেই শেষ করছি। ভিডিও বেশি লং হয়ে গেলে তোমরা দেখেছি পড়তে চাও না। না না, পুরোটা ভালো করে পড়বে। আর আমি সাজেশন দিয়ে দেবো এই চ্যাপ্টার থেকেও। ঠিক আছে, চলো, স্টে টিউন। থ্যাংক ইউ। লাইক শেয়ার কমেন্ট সবাই করে যাও। ঠিক আছে, গুরু দক্ষিণা দিয়ে যাও। ওকে, টাটা, বাই বাই, আবার দেখা হবে।